আমাদের প্রতিবেশী দেশ নেপালে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। সেখানে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল আরএসপি সরকার গঠন করেছে। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করে দেখব আরএসপি নেপালে যা করতে পেরেছে, বাংলাদেশে এনসিপি কেন তা করতে ব্যর্থ হয়েছে। নেপালের আরএসপি নতুন গঠিত কোনো দল নয়, এটি 2022 সালে গঠিত হয়েছে এবং 2022 সালের নির্বাচনে তারা 7টি আসনে জয়লাভ করেছিল। অর্থাৎ তারা আগে থেকে একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল। 2025 সালে এসে তারা নেপালে জেনজি রেভলিউশন ঘটায়, যার পরবর্তীতে তারা সরকার গঠন করে। কিন্তু বাংলাদেশের এনসিপি গণঅভ্যুত্থানের পরে গঠিত একটি দল, যারা এখনো সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে, যদিও তাদের মধ্যে বিভিন্ন দলীয় কোন্দল, ফোরামবাদী গ্রুপিজমের জন্য তাদের এই সাংগঠনিক দক্ষতা পরিলক্ষিত হচ্ছে না। নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই শের বাহাদুর দেওবা, কেপি শর্মা ওলি এবং প্রচন্ড ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাদের এই রাজনৈতিক পুনরাবৃত্তি এবং দুর্নীতিগ্রস্ত শাসনামলের বিরুদ্ধে নেপালে গণঅভ্যুত্থান হয়েছে, যার ফলে নেপালের ছাত্র জনতা এই 3টি রাজনৈতিক দলকেই প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপির পাশাপাশি বাংলাদেশে আরো 2টি বড় রাজনৈতিক দল রয়েছে, বিএনপি এবং জামায়াত ইসলাম। আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা 2024-এর গণঅভ্যুত্থানে প্রত্যাখ্যান করলেও আরো বড় 2টি রাজনৈতিক দল রয়েছে, যাদের সমর্থক গোষ্ঠী বাংলাদেশের এনসিপি থেকে অনেক বড়, যার ফলে এনসিপি এখনো সেই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আরএসপি শুরু থেকে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে প্রচারণা চালিয়েছে, প্রথাগত রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে একটি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নির্মূল এবং নতুন আধুনিক নেপাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। অপরদিকে এনসিপি এখন পর্যন্ত জনগণের সামনে কোনো সুস্পষ্ট রাজনৈতিক ভিশন তুলে ধরতে ব্যর্থ। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররা যায়নি, কিন্তু আরএসপির পরোক্ষ প্রভাব সেই সরকারে দেখা গিয়েছে এবং তাদের প্রধান উপদেষ্টাও তাদের মতামতের ভিত্তিতেই সিলেক্টেড হয়েছিল। এনসিপির ক্ষেত্রে যা দেখা যায়, এনসিপির 3জন ছাত্র উপদেষ্টা সরকারে ছিল এবং এর জন্য তাদেরকে কিংস পার্টি বলা হয় এবং সরকারের সকল দায়ভার তাদের উপর বর্তায়। এনসিপির বিভিন্ন ঘনিষ্ঠজনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে, যার মধ্যে আসিফ মাহমুদের পিএস এবং গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার একটি অভিযোগ এসেছিল, কিন্তু সম্প্রতি তা দুদক মিথ্যা প্রমাণিত করেছে। যাই হোক, বর্তমান যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তার একটি নেতিবাচক প্রভাব দেখা গেছে। জনগণের এনসিপির উপর এইসব প্রোপাগান্ডার কারণে কিছুটা হলেও আস্থা কমে গিয়েছে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আরএসপি তাদের নেতৃত্ব তরুণদের হাতে রাখলেও সেখানে তারা বিভিন্ন অভিজ্ঞ প্রবীণদের অন্তর্ভুক্ত করেছে এবং তারা নির্বাচনে তাদের পক্ষ হতে জয়লাভও করেছে। কিন্তু এনসিপি এক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ। তারা কোনো অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদদের তাদের দলে ভেড়াতে পারেনি, যার ফলে তাদের এখানে অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে। নেপালের গণঅভ্যুত্থান ছিল এবং এই নির্বাচন ছিল দুর্নীতির বিরুদ্ধে একটি হুঙ্কার, কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থান ছিল পুরনো এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখতে পারি যে গণঅভ্যুত্থানের পর ছাত্ররা সেই এস্টাবলিশমেন্টের সাথে সমঝোতা করে অন্তর্বর্তীকালীন সরকারে যায় এবং যার ফলে এই এস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং কাজ করছে। এটি এনসিপির একটি বড় রাজনৈতিক ভুল এবং এর জন্য তারা এখন নির্বাচনী জোটের উপর নির্ভর করে 6টি আসন লাভ করেছে। দেখা যাক সামনের নির্বাচনে এনসিপি কে আরএসপির মতো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাকি ব্যর্থতায় পর্যবসিত হয়।